আরে গিন্নি, রান্না বান্না সমস্ত মশলাপাতি বাড়িতে আছে তো নাকি বাজার থেকে আবার আনতে হবে? না গো, বাড়িতে সেই রকম কিছু মশলাপাতি নেই। আর যে সমস্ত মশলাপাতিগুলো ছিল আজকে রান্না করেছি, সব শেষ হয়ে গেছে। তোমাকে আজকে বাজারে যেতেই হবে, বাজার আর মুদিখানা করে নিয়ে আসতেই হবে আজ। ঠিক আছে গিন্নি, আমি আমি মুদিখানা নিয়ে আসছি। হ্যাঁ, আর সাথে এই ফর্দটাও নিয়ে যাও, আমি ফর্দ করেই রেখেছি। এগুলো মিলিয়ে মিলিয়ে তুমি বাজার করে নিয়ে আসবে। এই যে আমার সোনা বউ জানে যে আমি বাজার করতে গেলেই কিছু ম্যাজিক ছাতা? আমি জাদু ছাতা নই, তবে আমার সঙ্গে থাকলে বৃষ্টির দিনেও সব কাজ সম্ভব। চলো আজ একটা অভিযান করি। রাজু আর ছাতা দাদা রওনা দেয় স্কুলের পথে। রাস্তা ভিজে গেছে, গাছে বৃষ্টির ফোঁটা জমে আছে, পাখিরা গাছে লুকিয়ে আছে। রাজু আর ছাতা দাদা হাঁটতে হাঁটতে গান গাইতে থাকে। টিপ টিপ বৃষ্টি পড়ে, আমরা যাই স্কুলের পথে। দেখো রাজু, শুধু বৃষ্টি হলেই থেমে গেলে চলবে না, জীবন মানে সামনে এগিয়ে যাওয়া। ওরা হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা ছোট কুকুরছানা দেখে,
কাঁপছে আর ভিজছে। ওই কুকুরটা তো ভিজে যাচ্ছে, আমরা কি কিছু করতে পারি? অবশ্যই, আমার মাথার নিচে ওকে কিছুক্ষণ রাখো। রাজু কুকুরছানাটাকে ছাতার নিচে নিয়ে আসে। কুকুরটা ধীরে ধীরে আরামে ঘুমিয়ে পড়ে। স্কুলে পৌঁছে রাজু দেখে অনেকেই আসেনি, কিন্তু যারা এসেছে তারা সবাই খুব উৎসাহে কাজ করছে। শিক্ষিকা দূর থেকে, রাজু, তোমার গাছ কোথায়? রাজু, এই তো ম্যাম, এই ছোট চারা গাছটা এনেছি। ন্যারেটর, রাজু তার চারা গাছটা মাটিতে বসিয়ে দেয় আর ছাতা দাদা পাশে দাঁড়িয়ে মাটি গিয়ে ছায়া করে রাখে যাতে গাছটা ভিজে না যায় অতিরিক্ত। একটা গাছ মানেই ভবিষ্যতের ছায়া। তুমি আজকের দিনে খুব ভালো কাজ করেছো রাজু। বাড়ি ফেরার পথে একটি চমক। ন্যারেটর, স্কুল শেষ, রাজু আবার হাঁটতে থাকে বাড়ির দিকে, কিন্তু হঠাৎ বৃষ্টি একটু বেড়ে যায় আর একদম ঝড়ো হাওয়া শুরু হয়। রাজু চিৎকার করে, ছাতা দাদা, তুমি উড়ে যাচ্ছ না তো? ছাতা দাদা মজার গলায়, উড়ে যাব কেন? আমি তো তোমার বন্ধু, শক্ত করে ধরে রাখো আর দৌড় দাও। ন্যারেটর, রাজু দৌড় দেয় আর ছাতা দাদা তাকে আড়াল করে রাখে। এই দৌড় যেন ছিল বৃষ্টির বিরুদ্ধে এক রোমাঞ্চকর ছোট রেস। বাড়ি ফিরে মা ও রাজুর কথা। ন্যারেটর, রাজু ভিজে না গিয়েই ফিরে আসে। মা অবাক হয়ে দেখে জামা কাপড় একদম শুকনো। বাহ, আজ তো একেবারে সাহসী হয়ে এসেছো রাজু। রাজু হেসে, সব ছাতা দাদার কৃপা। মা কিছু না বুঝলেও হাসে। রাজু আর ছাতা দাদা জানে আজকের দিনটা ছিল বৃষ্টি, মাটি আর বন্ধুত্বর। বৃষ্টি মানেই ভয় নয়, বৃষ্টি মানে সাহস, বন্ধুত্ব আর নতুন কিছু শেখার সুযোগ। রাজু ও ছাতা দাদার গল্প এখানেই শেষ, কিন্তু প্রতিদিনের জীবনে এরকম ছোট ছোট গল্প হয়েই যায়, তোমার আমার মতো কারো না কারো জীবনে। নাগপুরে কিশোর নামে এক গরিব বরফের গোলা বিক্রেতা থাকত। কিশোর গলি গলি ঘুরে বরফের গোলা বিক্রি করত। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর 7 বছরের মেয়ে মধু। কিশোর রোদ মাথার উপর উঠলেই গোলা বিক্রি করতে বেরিয়ে পড়ত। গোলা নাও গোলা, ঠান্ডা ঠান্ডা গোলা, খাও গোলা। এইভাবে সারাদিন রোদে ঘুরে ঘুরে সে বিক্রি করত। রাতে বাড়ি ফিরে গিয়ে যা রোজগার করত তা দিয়েই তার বাড়ির খরচ চলত। একদিন সে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিল, কিন্তু তবু তার মুখে দুঃখের ছায়া ছিল না। ততক্ষণে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। মধু স্কুল থেকে বাড়ি ফিরল। মা, বাবা এখনো আসেনি? না সোনা, বাবা এখনো আসেনি, আসবেই একটু পরেই। ততক্ষণে কিশোর এসে পৌঁছালো, কাঁধে ঠেলা গাড়ি, মুখে হাসি। বাবা, আগামীকাল আমাদের স্কুলে একটা ম্যাজিক শো আছে। তাই নাকি? দারুণ তো, আর টিকিট লাগবে 10 টাকা। রমা চিন্তিত হয়ে মুখে হাত রাখল। কিশোরও একটু থমকালো। বাবা, আমি যাব, তাই না বাবা? হ্যাঁ সোনা, তুমি যাবে। কিশোর হালকা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি নিশ্চয়ই যাবে। সেই রাতে কিশোর স্ত্রীর সঙ্গে কথা বলছিল। আজ যা রোজগার হলো তাতে কোনো রকমে খাওয়া দাওয়াই হবে। ওর ম্যাজিক শোয়ে টিকিটের জন্য কোথার থেকে টাকা আসবে? শোনো, আমার শাড়ির আঁচলটায় একটু পুঁতি আর জরির কাজ আছে, সেটা যদি বিক্রি করি তাহলে কিছু টাকা আসতে পারে। না রমা, তোমার একটাই ভালো শাড়ি আছে, ওটা তুমি বিক্রি করবে না। পরের দিন সকালে কিশোর ফের রাস্তায় বেরিয়ে পড়ল। গলিতে গলিতে চিৎকার করে বলে চলল, ঠান্ডা ঠান্ডা গোলা, গোলা নাও গোলা। রোদে পুড়ে গিয়েছে মুখটা, তবুও থামছে না। এক বড়লোক বাবার সঙ্গে একটা মেয়ে এসে ঠেলাগাড়ির কাছে দাঁড়ালো। মেয়ে, আমাকে একটা গোলা দাও। দিচ্ছি মেয়ে। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি পেছনের দোকান থেকে টাকা ভাঙিয়ে আনছি। কিশোর একটা গোলা বানিয়ে দিল মেয়েটাকে। মেয়েটা সেটা খাচ্ছে, কিন্তু বাবা তখনও ফেরেনি। কিছুক্ষণ পর কিশোর বলল, মেয়ে, তোমার বাবা এলো না? না। অবশেষে স্পষ্ট হয়ে গেল তারা টাকা না দিয়েই চলে গিয়েছে। কিশোর মন খারাপ করে নিজের গাড়ি ঠেলতে ঠেলতে সামনে এগোতে লাগল। আচমকা তার চোখ পড়ল একটা পকেটমারি দৃশ্যের ওপর।
এক লোক অন্য লোকের পকেট কেটে টাকা বের করে দিচ্ছে। কিশোর দৌড়ে গিয়ে চোরকে ধরে ফেলল। লোকজন জড়ো হয়ে গেল। পকেট মারকে পুলিশে ধরে আমি যে কবে মরব কে জানে, উপরওয়ালা যে আমাকে কবে নেবে। আরে মা, এরকম বলছো কেন? আমরা আছি তো, আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আরে বাবা, আমি যে তোদের দু ভাইকে এত কষ্ট দিচ্ছি, তোদের কি একটুও কষ্ট হয় না? কোথায় তুমি কষ্ট দিচ্ছ মা? ওই বিষ্ণুপুরের জায়গাটা তো দেখার জন্য তোর ছোটো ভাইকে ওখানে পাঠিয়েছি। তোর ছোটো ভাই তো কত কষ্টে আছে বল ওই জায়গাটার জন্য। কতদিন হয়ে গেল তোর ছোটো ভাইকে দেখি না। তোর ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, অনেক দিন হয়ে গেছে ছোটো ভাইকে আমিও দেখি না। ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে আমারও। কি গো গিন্নি, মায়ের জন্য সকালের খাবারটা তো নিয়ে আসো। এত দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আসো। তো অনেকক্ষণ ধরেই বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না মায়ের কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো সকালের খাবারটা। মাকে একটু ভালোভাবে দেখাশোনা করো তো, আবার সকালে ওষুধটাও খাওয়াতে হবে। তাড়াতাড়ি একটু নিয়ে আসো। কবে যে আপদটা বিদায় হবে, কবে যে আপদটা বিদায় হবে, তবেই শান্তি পাবো। সব সম্পত্তি আমার নামে লিখে দেবো। এই বুড়িটা মরেও না। আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না বাবারা। বৌমা সব সামলে নেবে, তুই বৌমাকে অত বকাবকি করবি না, ঠিক আছে বাবু? আর তোর ছোটো ভাইকে আসার ব্যবস্থা কর, তোর ছোটো ভাইকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে। আর তুই তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে কাজে চলে যা। তোর তো আবার কাজের দেরি হচ্ছে। বেশি দেরি করিস না, দেরি করলে আবার অসুবিধা আছে, তোর আবার জ্বর আসতে পারে। তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যা। ঠিক আছে গিন্নি, আমি এখন যাচ্ছি। তুমি মায়ের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি এখন কাজে গেলাম। আর হ্যাঁ, মাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর আসার সময় ভালোভাবে আসবে। গিন্নি, গিন্নি, তোমার ঝাড় দেওয়া হলে আমাকে খেতে দেবে কি? তুমি তো অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছ, এখনও কি তোমার ঝাড় দেওয়া হলো না? দাঁড়াও, আমি যাচ্ছি, আর একটুখানি হলেই হয়ে যাবে। তুমি গিয়ে বসো। আর হ্যাঁ, আগের দিনের রাতে ভাত ছিল, ওটা জল দেওয়া আছে, ওটাই তোমার